নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের অনেক স্বাগত। দেখছেন বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ। খুব কম সংখ্যক অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠান তার উৎকর্ষতার নিরিখে এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখান থেকে আমাদের প্রত্যাশার পারদটা সবসময় ঊর্ধ্বমুখী থাকে, যে আমরা অনেক কিছু এখান থেকে জানতে পারবো। তো বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ সেরকম একটি অনুষ্ঠান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরও একটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এরকম একটা অসাধারণ অনুষ্ঠান আমরা আমাদের মাতৃভাষায় পাই, আমরা বাংলা ভাষায় পাই। কেন বলবো বাংলা ভাষার কথা, অনেকে অন্যভাবে এটা নেবেন না বা ব্যাখ্যাটা অন্যরকম কিন্তু নয়। এটা হচ্ছে বাঙালিদের মধ্যে একটা অদ্ভুত প্রবণতা আছে, আমরা না ক্রমশ আস্তে আস্তে আমাদের নিজেদের শিকড়টা থেকে সরে যাচ্ছি। একটা অন্ধ অনুকরণ প্রবণতা আমাদের মধ্যে থাকে। এবার আমি জানি না এটা কোনোভাবে আন্তর্জাতিক হয়ে ওঠার একটা ব্যর্থ চেষ্টা কিনা, যে যেখানের যা কিছু রয়েছে সেটা বুঝি অথবা না বুঝি সেটাকে একটা নকল করার প্রবণতা করতে গিয়ে কি আমরা নিজেদের সংস্কৃতিটাকে হারিয়ে ফেলছি। এটা কিন্তু বাঙালি না। বাঙালি সেই জাতি যে সবসময় তার সৃষ্টিতে, কৃষ্টিতে, প্রজ্ঞায় এবং স্পর্ধায় সবার থেকে আলাদা ছিল, এগিয়ে ছিল। জীবনটাকে আলগোছে ধরে রেখে বাঙালি একটা দুর্দান্তভাবে আট পৌড়ে বাঁচতে পারতো। এটা ছিল বাঙালির সংস্কৃতি। তো সেই সংস্কৃতির শিকড়টা যদি আমরা ভুলে যাই, মনে রাখতে হবে এটা কিন্তু একটা ক্রনোলজিক্যাল প্রসেস। অতীতকে বাদ দিয়ে কখনো ভবিষ্যতে পৌঁছানো যায় না, সেটা সঠিক নয়। এই জায়গাটাতে আমরা আলোকপাত করার চেষ্টা ইতিপূর্বেও করেছি, করব আজকের অনুষ্ঠানেও। আরও নতুন কিছু দিক খুলবে, কারণ এমন একজন মানুষ এই অনুষ্ঠানের হোতা যার সঙ্গে বসা মানে ভীষণ কাজ হয়ে যায় এদিকের, মানে খুব সহজ হয়ে যায় এদিকের কাজটা, অলমোস্ট কিছু করতে হয় না কিন্তু অনেক কিছু জানা যায়। সঙ্গে পেয়েছি বেদাচার্য দাকে, অনেক স্বাগত দাদা। একদম, তোমাকেও স্বাগত। এই নতুন বছরে তোমার সাথে প্রোগ্রাম করা অনেকদিন পর সুযোগ হলো। একেবারেই। তার কারণ আমি তো প্রোগ্রাম করি না, এমনি তোমরা বলো যে দাদা ডুমুরের ফুল আপনি এতদিন পর কোথায় ছিলেন, একটা লাইভ হচ্ছে মানে স্বস্তি। তবে এই সপ্তাহে দুটো লাইভ হয়ে গেল না। আমি তো ভেবেছিলাম মার্চের আগে আর আসবেন না, সেটাই আর কি, সবাই তাই ভাবে আর কি। কিছু করার নেই। সবাইকে নমস্কার, আমার মা বাবাকে প্রণাম। ঘটনা হচ্ছে আজকে নতুন বছরের 10টা দিন তো অতিক্রান্ত হয়ে গেল। একটা নিউ ইয়ার রেজলিউশন বলে আমাদের একটা কথা আছে, যে আমরা নতুন বছর, নতুন উদ্যম, নতুন বছরে আমাদের একটা কিছু করতে হবে, আমাদের নতুনভাবে চলতে হবে। আমার যা বদভ্যাস ছিল সেগুলো এবার আমরা আস্তে আস্তে দূরে সরাবো। বাট আজকে যখন চা খেতে খেতে আমি লবিতে যখন কথা হচ্ছে, তখন এই শনি 7.5 নিয়ে কথা হচ্ছিল আর কি। যে দাদা শনি 7.5, মকর রাশি, ধনুরাশি, তারপরে বৃশ্চিক রাশির একটা ঝামেলার ব্যাপারটা আর কি। ব্যাপারটা হচ্ছে শনির 7.5কে শুনলে না সবাই একটা একটা সুইসাইডাল একটা সিচুয়েশন তাদের মধ্যে একটা ক্রিয়েট হয়ে যায়, যে শনি 7.5 ঢুকেছে, মনে হয় আমার সব শেষ হতে চলেছে। আমি ভদ্রলোককে বোঝালাম যে শনি 7.5তে আপনি যে বেনিফিটটা গেন করতে পারেন এটা সবার আগে বুঝতে হবে। তার কারণ সবার আগে যেটা দরকার হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রটা এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র আপনার বন্ধু। এই শাস্ত্রটি আবিষ্কার করা হয়েছিল মানুষের দুঃখকে কিভাবে আস্তে আস্তে সে লাঘব করতে পারে, এবং সে তার নিজের জীবনের স্ট্র্যাটেজিকে কিভাবে পাল্টে। কারণ দেখো, ভাগ্য তো পরিবর্তন করা যায় না, মানুষের জীবনের শৈলীটাকে বদলানো যায়। অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলি স্ট্যাটাস অফ লিভিং। হ্যাঁ, মানে লিভিং স্ট্যাটাসটাকে একটা হাই করা যায়। এবার সেটা কি করতে হবে, আমাকে আমার নক্ষত্রের সাথে, আমার তিথির সাথে, আমার পঞ্চাঙ্গকে কানেক্ট করে সেই জায়গাটাকে আমার ডেভেলপ করতে পারে। তার কারণ আজকে কেউ অভিনয় জগতের সাথে যুক্ত হয়ে রয়েছেন, কেউ হয়তো গান বাজনার সাথে যুক্ত হয়ে রয়েছে, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং পার্টের সাথে যুক্ত, কেউ হয়তো লয়ের প্রফেশনে রয়েছেন, কেউ হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের প্রফেশনে রয়েছেন, প্রশাসনিক, কেউ চিকিৎসক, কেউ ব্যবসায়ী, কেউ ছোট ব্যবসায়ী, কেউ বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এবার কেউ হয়তো অ্যাস্ট্রোলজার, কেউ হয়তো অধ্যাপক, শিক্ষক, এগুলো পড়াচ্ছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সাথে রিলেশন, মানে আজকে যে শব্দটা আমরা আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম, যে মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতিকর একটা বস্তু হয়ে উঠেছে এখন ডিপ্রেশন। যে প্রসঙ্গটা মারাত্মক, যে প্রসঙ্গটা তুমি শুরু করলে, যে কালচার, নিজের কালচারকে ভুলে গিয়ে অন্য কালচার অ্যাডপ্ট করতে গিয়ে কোথাও না কোথাও আমরা হারিয়ে ফেলছি নিজেদেরকে, পুরোটাই হারিয়ে ফেলছি। এবার এর ফলে কি হচ্ছে, আমার হাতে বড় বড় দামি দামি মোবাইল ছোটবেলা থেকে। আমাদের সময় আমার মনে হয় আমার বাবা মারা ঘড়িটা পর্যন্ত আমাদেরকে কিনে দেয়নি। তার কারণ বলেছিল, সময়ের মূল্য যদি বোঝো তাহলে সময়ের মতো করে কাজ করো এবং নিজের যোগ্যতায় ঘড়ি কেনার পয়সা অর্জন করো, তবে হাতে ঘড়িটি লাগাও। কারণ ঘড়ি এমন একটা জিনিস, এটা টাইম মেশিন। তো টাইম মেশিন মানে যে মানুষ সময়কে মূল্য দেয়, যে মানুষ সময়ের সাথে চলে, সে মানুষ জীবনের যে কোনো সমস্যা থেকে সে অচিরেই বেরিয়ে যেতে পারে। এবার এই বেরোবেন কিভাবে, তাহলে নিজের কালচারকে খুব ভালো করে জানতে হবে। তার কারণ আজকে যেমন সোমা যেমন বলছিল যে আমাদের বাঙালিদের, শুধু বাঙালি কেন, আজকে সারা ভারতবর্ষেরই যে আমাদের এতগুলো অঙ্গরাজ্য, এতগুলো রাজ্য, এতগুলো ভাষাভাষীর মানুষ, এতগুলো খাবার দাবারের একটা অংশ, দিল্লির লোকের একরকম খায়, হরিয়ানার লোকের একরকম খায়, বাঙালিরা একরকম খায়, নর্থ ইস্টের লোকের একরকম খায়, প্রত্যেকটা খাবারের কালচার আলাদা, মরুভূমির লোকের একরকম খায়। কিন্তু দেখো কত স্বাদ এখানে।
এই স্বাদ, মানে একটা রিচ কালচারের মধ্যে দিয়ে আমরা আছি, এবং সেটা প্রত্যেকটা কিন্তু সেই অঞ্চলের জলবায়ু তার বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত। আজকে যদি এমনি হয়নি, বিশেষ করে যদি আজকে কাউকে যদি জিজ্ঞেস, কোনো একটি ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় সত্যমেবে জয়তে, আমরা একটা কথা বলি না সত্যমেবে জয়তে, তো এই ভাষাটা আমাদের এখানে আসলো কি করে, আমাদের কোন জায়গায় লেখা রয়েছে? এবং এটা আমি কালকে যখন পড়াশোনা করছি তখন আমি দেখলাম মার্কেন্ডেয় পুরাণের 149 নম্বর পংক্তির একটি অংশ আছে, ফোনে আছে, ঠিক আছে আমি নিচ্ছি। তো মার্কেন্ডেয় পুরাণের 149 নম্বর একটি পংক্তি, যেখানে সত্যমেবে জয়তের পুরো একটা কবিতা লেখা আছে 4টে লাইনের। আচ্ছা, সেইখান থেকে সত্যমেবে জয়তে উঠে এসছে। এবং মানে আমাদের দাদা, আমাদের যিনি টেকনিশিয়ান দাদার সাথে এক্ষুনি আলোচনা হচ্ছিল যে আমাদের কয়েনের মধ্যেও সত্যমেবে জয়তে লেখা থাকে, এবং সেখানে 3টে সিংহের মূর্তি দেওয়া থাকে। কেন থাবা 3টে সিংহ মূর্তি কেন? কারণ সত্যমেবে জয়তে কেন টাকার মধ্যে এসে, তার মানে তুমি যদি সততার সাথে, সদাচারের সাথে যদি তুমি জীবনকে যাপন করো, তুমি যদি মানুষের সাথে বিহেভ করো, তাহলে সে সৎ পথে সে উপার্জন করতে পারবে। এবার 3টি যে সিংহের ক্যারেক্টার কি? তার যখন খিদে পায় তখন সে খায়। মানুষের ক্যারেক্টার কি? তার খিদে মেটার পরেও সে অন্য আরো চায়, যে আমি কালকের খাবার, পরশুর খাবার, এ বছরের খাবার আমি স্টক করব। এটা সিংহের ক্যারেক্টার। তার মানে সিংহ হচ্ছেন রয়্যাল, সে জানে তার মানে আমাকে রয়্যাল হতে হবে, আমাকে আমার গুণে সম্পন্ন হতে হবে, আমাকে বিদ্যায় সম্পন্ন হতে হবে। এই কথাগুলো বলার অর্থ কি? দেখো, এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে মানুষ কোথাও না কোথাও জ্যোতিষশাস্ত্রকে আস্তে আস্তে একটা খারাপ চোখে দেখতে আরম্ভ করেছে। তার কারণ মানুষ, যেমন আমার বলতে যেমন খারাপ লাগে, অনেকে এসে বলে দাদা আমার যেন থানা পুলিশ উকিল যেন না হয়, তার কারণ মানুষ ভয় পায়, ওখানে গেলে তার সর্ব অর্থ নষ্ট হয়ে যাবে, মান সম্মান, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। আর মানুষ উকিল প্রশাসনের থেকে এখন জ্যোতিষকে বেশি ভয় পায়, তার কারণ জ্যোতিষীরা এখন চেম্বারে ঢোকা মাত্রই এতগুলো ভয় দেখিয়ে দেবে। আর এতগুলো ভয় যখন আপনার দিকে ছুঁড়ে মারবে, তো ন্যাচারালি আপনি তো এমনি রুগ্ন অবস্থায় গেছিলেন, তারপরে তো আর বাড়ি ফিরতে মানে স্ট্রোকটাও হয়ে যাবে। ভয়ের প্যাকেজ আছে, ভয়ের আবার প্যাকেজ আছে বিভিন্ন রকম, হ্যাঁ, ছোট মাঝারি বড় ভয়, হ্যাঁ সে তো আছে। তার মধ্যে কেউ তিলক লাগাবে, কেউ ময়ূরকে করবে, তো আছেই এসব নানা। কিন্তু অ্যাস্ট্রোলজিকে নিজের জীবনের সাথে কানেক্ট করতে শিখুন। দুটো করে প্রশ্ন অ্যাস্ট্রোলজারের কাছে আনুন এবং অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করুন আমার এই দুটি প্রশ্নের মধ্যে আমি কিভাবে সেটাকে আমার ছকটাকে আমি আমার লাইফের সাথে কানেক্ট করব। যদি এটা করতে পারেন, যেদিন থেকে করতে পারবেন, নিজের ভাগ্যের চাকাটা ঘুরবে কতটা জানি না, তবে নিজের জীবনশৈলীটা পাল্টাবে। কেউ আছেন কি? দেখে নাও। আছেন একজন। নমস্কার আপনাদের দুজনকে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলতে হবে। আমি বর্ধমানে এখান থেকে বলছি। হ্যাঁ নমস্কার। আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কি নাম আপনার দিদি? আমার মেয়ের নাম সোমা। সোমা, আচ্ছা বলুন। এক সোমা আমার পাশে, আর আপনার বেশ বেশ বেশ। 1978। হ্যাঁ 1978, 11 অক্টোবর। 11ই অক্টোবর 1978, 4:50 বিকেল 4:50। কোথায় হয়েছে দিদি ভাই জন্মস্থান? বর্ধমান জেলা কালনা। বর্ধমান জেলাতেই হয়েছে। কি বার ছিল দিদি? ওটা বুধবার। বুধবার ছিল। বেশ। মীন লগ্ন, মকর রাশি, এটা তো আপনি জানতেন? হ্যাঁ নিশ্চয়ই জানি। তার আগে আপনাকে তো হ্যাপি নিউ ইয়ার বলা হয়নি, শুভ নববর্ষ আপনাকে। হ্যাপি নিউ ইয়ার আপনাদের দুজনকেও। আপনাকে এবং আপনার পরিবারের সকলের তরফ থেকে, মানে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল এই নতুন ইংরেজি নববর্ষটা যেন আপনাদের অনেক ভালো যায়, মানে ধনধান্যে পুষ্পে ভরার মতো হয়ে ওঠে যেন। হ্যাঁ নিশ্চয়ই। আর আপনার কাছে গেছি, আর আজকে আমার ফোন ধরার একটাই উদ্দেশ্য। হ্যাঁ বলুন। আমি বলতে চাই আমার সবথেকে মানে জ্যোতিষদের সবথেকে মানে উঁচু আসনে আপনাকে বসিয়েছি আমি। খবরদার না দিদি, কিচ্ছু পারি না, বিশ্বাস করুন, আমি এখনো কিচ্ছু শিখিনি। কেননা আমি আমার নাতনির জন্য গেছি, আমি বেছে আপনার কাছেই গেছি, উপকার পেয়েছি। তাই কবে গেছিলেন? ওটা বর্ধমান দেখিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কি নাম ছিল ওর? বিদিশা। ও আচ্ছা। বিদিশা কতদিন আগে? এই 1 বছর আগেই দেখি। 1 বছর আগে। এবারে 12 এ পরীক্ষা দেবে। আচ্ছা, কেমন পড়াশোনা করছে? ভালো করছে। এখন ভাগ্য কতটা নিয়ে যাবে সেটাই আশা। ভাগ্য বলে কিছু নেই, ভাগ্য অল্প 5%। আমেরিকানরা বলে ভাগ্য 5% আর 95% হচ্ছে প্রচেষ্টা। ভাগ্য বলে কিছু নেই। আমি অ্যাস্ট্রোলজার বেদাচার্য, আমারও ভাগ্য তখনই শেষ হয়ে যাবে যদি আমি না কাটি। হ্যাঁ নিশ্চয়ই। কি বল, আমি ভালো জ্যোতিষী, কিন্তু আমি আমি বাড়িতে ঘুমিয়ে রয়েছি, আমি চেম্বারে যাচ্ছি না, আমার কোনো কাজ হবে না। ভালো জ্যোতিষী, ভালো, খুব ভালো জানে, কিন্তু লোক নেই। হ্যাঁ সে তো নিশ্চয় পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। আচ্ছা, আপনার মেয়ের মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম।
হ্যাঁ। প্রথম কথা বলে রাখি, শ্রবণা নক্ষত্র নিয়ে আপনাদের এখন একটা ঝামেলা যেটা চলছে যে দাদা এখন অনেকেই মকর রাশির যারা আসে তারা এসে প্রথম প্রশ্ন আমার কাছে ছুড়ে দেয়, একটা প্রথমেই আগে একটা ছুড়ে দেয় বন্দুকের গুলি করার মতো, যে দাদা 7.5 শুরু হয়ে গেছে, কি করব, মানে কি ভয়। শ্রবণা আমি নক্ষত্র অত ভয় পাই না, আপনার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগে, বেশ আমি ভয় পাই না। যাক, আমি এইরকম 1-2 জনকে যদি মানে জাগ্রত করতে পারি, আপনি আরো দুজনকে এরকম ভাবে করতে করতে হয়তো সারা পৃথিবীর মানুষকে না পারলেও সারা ভারতবর্ষের ওই 120 কোটির মধ্যে 1 কোটিকে পারলে যথেষ্ট আমার। আবার আমি যাবো আপনার কাছে শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ দিদি, কি বললেন? আমি আবার শীঘ্রই যাব, কিন্তু একটু মেয়ের বিষয়ে জানতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম। দেখুন, দশমী তিথি মানে আমি আগের দিন দশমী তিথি নিয়ে আলোচনা করেছি যে দশমী তিথি একটা ভালো তিথি, অর্থাৎ 10 দিক যার সুন্দর। এই 10 দিকের মধ্যে যে প্রথম যে দিক অর্থাৎ মানে উদারভার সাথে ব্রহ্মা স্বয়ং নিজে বিয়ে করেছিলেন, আর বাকি 9 জনের সাথে কারোর সাথে ইন্দ্রের বিয়ে দিয়েছেন, কারোর সাথে যমের বিয়ে দিয়েছেন, কারোর সাথে বায়ুদেবের বিয়ে দিয়েছেন, কারোর সাথে কুবেরের বিয়ে দিয়েছেন, এরমভাবে চলেছে 9টা দিক। তার মানে এই যে 10 দিক অর্থাৎ দশমী তিথি, শুক্লপক্ষের দশমী, তার মানে চন্দ্রের থেকে সূর্যের দূরত্ব 10 স্টেপ ছিল। হ্যাঁ, যেদিন ওর জন্ম হয় বিজয়া দশমী ছিল। তার মানে দেখুন ওর কোয়ালিটি এই জায়গা থেকে খুব ভালো। গরিজকরণ মানে আমি আবারও বলি বৃহস্পতির করণ। তার মানে বৃহস্পতির করণে যারা জন্ম হবে তাদের সাধারণভাবে তাদের এডুকেশন কোয়ালিফিকেশন অত্যন্ত ভালো হওয়া উচিত। তাদের হয়নি সেটা। হ্যাঁ, সেটা আসছি। এটা আগের দিনের এই আমি মঙ্গলবারে প্রোগ্রাম করলাম, এক ভদ্রমহিলা বোলপুর থেকে ফোন করেছিলেন। আপনার প্রোগ্রাম একটাও ছাড়ি না আমি। না সে তো ঠিক। এই মঙ্গলবার দিন প্রোগ্রাম করেছিলাম, বোলপুর থেকে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, তার মেয়ে বিশ্বভারতীতে পড়া সত্ত্বেও তার মেয়ের পড়াশোনাটা এখন সংকটে পড়ে রয়েছে। কেন? তার বিয়ে করে ফেললেন মেয়েটা আগের দিন এই মঙ্গলবারের প্রোগ্রাম। আর আজকে আপনার মেয়ে দেখুন, শ্রবণা নক্ষত্রের সবচেয়ে বড় প্লাস দেখুন, শ্রবণা নক্ষত্রের ম্যাক্সিমাম লোককে দেখবেন এরা গভর্নমেন্টের কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারে বা গভর্নমেন্ট রিলেটেড কলমে গভর্নমেন্ট এরকম কোনো কাজের সাথে এরা যুক্ত থাকবে। এটা তাদের একটা প্রাইমারি স্টেজের একটা প্যারামিটার, নাম্বার 1। কিন্তু দেখুন চরণটা কোথায় পেলো? এই যে আমি প্রথম পাতার উপর এখন আমি দ্বিতীয় পাতায় আসিনি। আপনি প্রথমেই বললেন আমার মেয়ের পড়াশোনাটা হলো না, তার কারণ কি? এই যে চরণ 1 আর এই যে চরণ 4, তাহলে মেয়েটার কি পড়াশোনা নেই? নিশ্চয়ই ছিল। কিভাবে ছিল? তার একটা ডায়াগনোসিস, তার একটা সিনপসিস, তার একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিটা যদি ধরিয়ে দেওয়া যেত, আপনার মেয়ে নিশ্চয়ই পড়াশোনা করে সেই জায়গায় উত্তীর্ণ হওয়ার একটা যোগ ছিল। কারণ ধৃতি যুক্ত, ধৃতি মানে যেটি মানে ধৈর্যশীল, যেটি একটা জায়গায় স্ট্যাগনেন্ট। আর 4th পার্টে যাদের জন্ম হয় দেখে রাখবেন আপনি যদি কাউকে একটু খেয়াল করেন, আপনারা তো আমার প্রোগ্রাম দেখে অভ্যস্ত, আপনারা এখন তো মোবাইলে অ্যাপ পাওয়া যায়, তো সবাই একটু দেখে নেবেন যে 1 চরণ আর 4 চরণে যাদের জন্ম হয় তাদের সবসময় জীবনের যে উন্নতিটা একটা সার্টেন পিরিয়ডের পরে, অর্থাৎ সেকেন্ড হাফে এদের উন্নতি, ফার্স্ট হাফে এদের কোনো উন্নতি নেই। আচ্ছা, হ্যাঁ কি বললাম দিদি, বুঝেছেন তো? হ্যাঁ বুঝেছি। এবার শুক্লপক্ষের দশমী তিথি, তার মানে দেখুন এখানে ম্যারেজকেও ইন্ডিকেট করছে। হ্যাঁ, ওইটা নিয়েই বিষয়। এইটাই হচ্ছে বিষয়। তার কারণ আগের দিন আমি প্রোগ্রাম করেছিলাম, এই মঙ্গলবারে যে প্রোগ্রাম করেছিলাম, যে বুধ শুক্র যদি যোগ থাকে, বুধ যদি শুক্রের ঘরের সাথে, বুধ আর শুক্র যদি ঘরের ক্ষেত্র বিনিময় করে, দৃষ্টি বিনিময় যদি করে বা যোগ যদি করে, তার কারণ আমাদের শাস্ত্রে একটা ভাষা রয়েছে, সেটা হচ্ছে যোগ মানে হচ্ছে কম্বিনেশন। এই যোগ মানে হচ্ছে তত্ত্ব। তাহলে আমার শরীরের মধ্যে কোন তত্ত্ব, আমার শরীরের কোন তত্ত্ব নেগেটিভ, আমার শরীরের কোন তত্ত্ব পজিটিভ, অর্থাৎ যেটাকে আপনারা বলেন ভাইব্রেশন। সবার সাথে আমি বলি যে একটা মেয়ের জীবন খারাপ হয়ে গেল বিয়ের পর, একটা ছেলের জীবন বিয়ের পর খারাপ হয়ে গেল, মেয়েটা খারাপ না ছেলেটা খারাপ, কেউ খারাপ নয়, তাদের ভাইব্রেশন মিলল না, তাদের মেন্টাল ম্যাচ হলো না। তার কারণ তত্ত্ব আলাদা। এই তত্ত্বকে আগে জোর দিতে হবে, এই কম্বিনেশনের উপর জোর দিতে হবে। শুধু মাঙ্গলিক 7.5 এইসব নিয়ে বলে লাভ নেই, শুধু ওই লগ্নভঙ্গ কালসর্প অমুক কালসর্প এইসব বলে লাভ নেই, আমাকে মেন পার্টে আসতে হবে। এই যে দশমী তিথি নিয়ে বলার পরে যখন আমি বললাম যে এদের ম্যারেজ লাইফকে কিছু ইন্ডিকেশন দিচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে একটাই তো দিক, তো একটা ব্রহ্মার কান থেকে তার সৃষ্টি হয়েছিল দিকের, এই দিককে তিনি 10 ভাগে ভাগ করলেন, ভাগ করে 10 জনের সাথে বিয়ে দিলেন। তার মানে একটি নারীর 10টি পুরুষ, হ্যাঁ তাই তো দাঁড়াচ্ছে। তাহলে কি বিবাহ ভালো হলো না খারাপ হলো? তাই তো দিদি ভাই। বুধ শুক্রের সাথে বসে রয়েছে, ব্যভিচার যোগ। আমি আগের দিন মঙ্গলবার দিন ঠিক এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আমি শুনেছি। আরো একটা জিনিস আপনাদেরকে আলোচনায় এর বহু আগে একটা প্রোগ্রামে করেছিলাম, যে চন্দ্র বা রবি
যদি সপ্তমে থাকে তাহলে তাদের বৈবাহিক জীবন ভীষণভাবে খারাপ হতে পারে। রবি যদি লগ্নের সপ্তমে থাকে তাহলেও তাদের বৈবাহিক জীবন খারাপ হতে পারে। তার মাইথোলজিক্যাল কানেকশন আমি আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। আপনার মেয়ের দেখুন রবি রাহু যুক্ত, তার মানে রাহু কতটা প্রবল, লগ্নে কেতু বসে রয়েছে, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন থেকে সুইসাইডাল টেন্ডেন্সি, নিজেকে শেষ করে দেবো, সমাজে আমার কোনো জায়গা নেই, ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো চলে আসে। চরম অবসাদ, হ্যাঁ চরম একটা অবসাদ। কি হবে, কি ডিভোর্স হবে না সংসার হবে, তো সেই জায়গায় অলরেডি পৌঁছেই গেছে, কোনো সম্পর্ক ইয়ে নেই, সবই দিচ্ছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, সবই দিচ্ছে। শুনুন দিদি ভাই, আপনি তো আমার কাছে এসেছেন, হ্যাঁ নিশ্চয়ই, সিটিভিএনের পর্দায় আমি অনেকটা আলোচনা করলাম। আপনাকে এখানে অষ্টমে মঙ্গল দেখে অনেকে বলতে পারে যে এই মেয়েটির মাঙ্গলিক দোষ আছে, অমুক তমুক, কেমন? তার কারণ মঙ্গল দেখুন 21 ডিগ্রি 11 মিনিট বৃহস্পতির নক্ষত্রে থাকা, এখানে ভৌমদোষ থাকলো না। কেন থাকলো না? শুভ নক্ষত্র পেলে মঙ্গলের কখনো ভৌমদোষ তৈরি হয় না। আর একটা সার্টেন ডিগ্রি থাকে, সেই ডিগ্রির মধ্যে সে প্রবল থাকে। আপনার মেয়ের জাস্ট 21 ডিগ্রি পার করে গেল, তার মানে প্রবলত্বটা কেটে গেছে। যদি প্রবল ভাবটা থাকে সেটা নষ্ট হয়ে গেল, কিন্তু সমস্যা করে দিল রবি, আর সমস্যা করে দিল বুধ এবং শুক্র। এই দুটো জায়গাকে যদি আপনি একটু চারিত্রিকভাবে যদি একটু দেখান, একটা পার্সোনাল একটা অ্যাস্ট্রোলজারের কাছে যদি দেখান, আমার মনে হয় দিদি ভাই আপনি একটা গুড রেজাল্ট পেতে পারেন। আপনার মেয়ের সাথে যার বিয়ে হয়েছে না, সেই ছেলেটি খারাপ, আপনার মেয়েটি খারাপ, কেউ খারাপ নয়। দশচক্রে ভগবান ভূত হয়, এখানে তাই ভাইব্রেশনটা ম্যাচ করে। ভালো পাইনি দিদি ভাই, একটু জোরে বলুন। ভীষণ খারাপ, ভীষণ খারাপ। হ্যাঁ দিদি ভাই, আরেকবার জোরে বলুন। ফ্যামিলিটা ভীষণ খারাপ, ফ্যামিলিটা ভীষণ খারাপ। তার কারণ কি? ব্যভিচার যোগ। তার মানে কি? যার সাথে অন্যায় বা যার সাথে অবিচার হবে, তাহলে এর প্রতিকার কি? আর তারপরে দেখুন 4 চরণ, তার মানে কি? সেই 4 চরণ, তার মানে একটা তো ফ্রাস্ট্রেশন, একটা তো ডিপ্রেশন থাকছেই। আবার দেখুন দশমী তিথি, এক নারীর 10 স্বামী, ব্যাপারগুলো বুঝে নিন, মানে এগুলো অনেক কানেক্ট করে। এবার আপনার মেয়েকে যদি আপনি এই জায়গার থেকে নিয়ে, আমার মনে হয় তাকে যদি ওয়ার্কিং ফিল্ডে নিয়ে আসতে পারতেন, সে যদি কর্মরতা হতো, আরও অনেক বেশি ফ্লারিশ করতো। নিজে দশমী তিথি তো, তার মানে সে 10 দিককে জয় করতে পারে। তাহলে এই উপাদানটা যদি আপনি আপনার মেয়ের মধ্যে আনতে পারতেন, আমার মনে হয় আপনি সবচেয়ে, মানে কি বলবো, সবচেয়ে হ্যাপি মা হতেন। কি বললাম দিদি ভাই, বুঝেছেন তো? এখানে যাই হোক, মানে ডিমোরালাইজড হওয়ার কোনো ব্যাপার নেই, বিষাদ হওয়ার কোনো ব্যাপার নেই। এই জায়গাগুলোকে বুঝতে হবে, এই জায়গাগুলোকে চিনতে হবে। একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, আমি বলছি যে ওর কি ডিভোর্স হওয়ার চান্স আছে? আমি একটা কথা বলি, এখানে শোনার দরকার নেই দিদি ভাই, কারণ কি আপনার পাশের বাড়ির লোক শুনছে, অমুক শুনছে। আমি তো এখান থেকে আপনাকে একদম প্রমিনেন্টটাই বলবো যে হ্যাঁ এটাই হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে সেটা লোক সমক্ষে আলোচনা করব না। আমি আপনার মেয়ের চার্টটা অ্যানালাইসিস করলাম, দ্যাটস অল। দেখবেন আমি টিভির পর্দায় হয়তো একটাই ফোন নিই, বেশি ফোন নিই না। তার কারণ হচ্ছে আমি পার্সোনাল লাইফটাকে পাবলিক করতে চাই না, পাবলিক অ্যাপিয়ারেন্সে আনতে চাই না। অনেকে এখানে বসে 5-10টা করে ছক দেখছে, কি লাভ? আপনার পাশের বাড়ি দেখছে, তার পাশের বাড়ি দেখছে। আমি একটা ছক নিয়ে বোঝাবো, এই একটা ছক 100টা ছকের সমান। যারা যারা বোঝার ক্ষমতা রয়েছেন তারা আমার সাথে কানেক্ট করবেন, যারা বোঝার ক্ষমতা নেই তারা কানেক্ট কারোর সাথেই করবে না। ঠিকই, ব্যাপারটা বোঝাতে পারলাম না? একদমই একদম। তার কারণ আমি একাদশী তিথি নিয়ে আজকে ভেবেছিলাম একটু কিছু বলবো, কিন্তু আগের দিন আপনারা বললেন যে দাদা আপনার চেম্বারগুলো আপনি একবার অ্যানাউন্স করেনি, তো আগে সময় কারণ আমি বলতে শুরু করলে আর থামি না। না, আমি বলে দেবো, মাঝখানে চেম্বারের কথা বলবো, বিশেষ করে আপনাকে বলবো, সত্যিই তাই, নিজেদের ব্যক্তিগত সমস্যাগুলো যতটা পাবলিক না করবেন ততটাই ভালো। আপনি বর্ধমান থেকে যেরকম ফোন করেছেন, তো বর্ধমানে কিন্তু এই মাসেরই 17 তারিখ থাকবেন বেদাচার্যদা, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তার আগে আমি কৃষ্ণনগরে কথা বলবো, কারণ 14ই জানুয়ারি কৃষ্ণনগর চেম্বারের জন্য আপনারা একবার যোগাযোগ করে নিন। 15ই জানুয়ারি বহরমপুরে থাকছে চেম্বার, 16 তারিখ দুর্গাপুরে সময় দেবেন দাদা, 17ই জানুয়ারি বর্ধমানে থাকবেন বেদাচার্যদা, মেচেদায় আপনারা পাবেন 19শে জানুয়ারি, মালদায় আপনারা 21শে জানুয়ারি যোগাযোগ করবেন, কোচবিহারে 22শে জানুয়ারি যোগাযোগ করুন, শিলিগুড়িতে থাকছেন 23শে জানুয়ারি, হাতিবাগানে থাকবেন ফেব্রুয়ারি মাসের 2 তারিখ। আমি জানুয়ারিগুলো আরেকবার বলে দিই, কৃষ্ণনগরে 14 তারিখ একেবারে সামনে, 15ই জানুয়ারি বহরমপুর, 16ই জানুয়ারি দুর্গাপুর, 17ই জানুয়ারি বর্ধমান, 19শে জানুয়ারি মেচেদা, 21শে জানুয়ারি মালদা, 22শে জানুয়ারি কোচবিহারে থাকছেন দাদা, এবং 23শে জানুয়ারি থাকবেন শিলিগুড়িতে। হাতিবাগানে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে চেম্বার পাবেন। আপনাদের জন্য গুয়াহাটিতে চেম্বার থাকবে ফেব্রুয়ারির 4 তারিখ, ফেব্রুয়ারির 5 তারিখ আগরতলাতে থাকছে চেম্বার, এবং 7ই ফেব্রুয়ারি পাবেন আপনারা জামশেদপুরে। আর প্রত্যেক রবিবার দক্ষিণেশ্বরে চেম্বার থাকে, প্রত্যেক শুক্রবার গড়িয়াহাটে চেম্বার থাকে। আর নতুন সেশনের জন্য তো বোধহয় এখন চলছে, হ্যাঁ এখন অ্যাডমিশন চলছে, তার কারণ এখন দাকসায় যে ভর্তি, তবে আমার কিছু ক্রাইটেরিয়া আছে। অনেকেই ফোন করে, অনেকে এসে ফিরে যায়, দাদা আপনার এখানে ইনস্টিটিউটে আমি অ্যাডমিশন নিতে পারলাম না, তার কারণ
আমি কিছু ক্রাইটেরিয়া আমি নিজেকে একটু একটু খেয়াল করি। একটা মিনিমাম ন্যূনতম একটা শিক্ষাগত যোগ্যতা ছাড়া আমি অ্যালাউ করি না। হয়তো আশেপাশে অনেক ইনস্টিটিউট আছে, আপনারা সেখানে নিশ্চয়ই কানেক্ট করতে পারেন, কিন্তু আমার এখানে হতে হলে আপনি আগে দেখে নেবেন যে আপনার ন্যূনতম যোগ্যতাটা আছে কিনা, বা আমার হেল্পলাইনে ফোন করুন, সেখানে তারা আপনাকে ডিটেলস বলে দেবে। নাম্বার 2 সেটা হচ্ছে শিলিগুড়ি, দক্ষিণেশ্বর এবং শ্যামবাজার, এই 3টে জায়গাতেই ফেব্রুয়ারি সেশনের জন্য ভর্তি চলছে। লিমিটেড সিট, আমি 10 জনের বেশি অ্যালাউ করি না। আমার প্রত্যেকটা জায়গাতেই 10 জন থাকে, 10 জনের বেশি 11 জন আপনি দেখতে পাবেন না। তো সেই জায়গার জন্য আপনি তাড়াতাড়ি সেই জায়গাটায় কল করুন, কল করে নিজের জায়গাটা আগে সিকিউর করার চেষ্টা করুন, কিন্তু শর্তাবলী বা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড আগে জেনে নিন। 2 নম্বর কথা এটা চলে গেল। এবার 3 নম্বর কথা, যেটা আমি আগের দিন মঙ্গলবারের প্রোগ্রামে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা বড় কিছু আনতে চলেছি। আমার যারা ইভেন্ট ম্যানেজমেন্ট দেখে বা আমার যারা ইভেন্টের যারা কাজকর্ম করে, তারা এই জায়গাটা আরও আপনাকে ফ্লারিশলি বলতে পারবে। সেটা আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করলে পাবেন। মার্চ মাসের 1 তারিখের পর থেকে এই হেল্পলাইন নাম্বারটা খুলবে, আমরা সেই হেল্পলাইন নাম্বারের নাম্বার টিভিতে আমরা প্রোভাইড করে দেবো। যারা বাচ্চা আছে, অর্থাৎ ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে, ক্লাস 11-এ পড়ে, ক্লাস 12-এ পড়ে, এই পাঁচখানা যে শ্রেণী, এই 5খানা শ্রেণী ছাত্রছাত্রীদের নিয়ে আমি 2 দিন ব্যাপী একটি সেমিনার করব। সেখানে শুধু একটি আপনার সন্তানের সাথে বাবা মা ছাড়া আর কেউ অ্যালাউড নয়, আর অন্য কেউ অ্যালাউ হবেন না। এবং তার কি শর্তাবলী এবং সেখানে কটা সিট আছে, আপনারা সেই জায়গাটাকে রিজার্ভ করতে পারবেন। আর যদি রিজার্ভেশনের জন্য আপনারা ইন্টারেস্টেড থাকেন, কলকাতার মধ্যেই হবে। এবং আমি সেই বাচ্চাগুলোকে একটুখানি, আপনারা যেমন বলেন না যে দাদা আমার ছেলে পড়াশোনা করছে না, আপনারা এসে বলেন দাদা আমার ছেলেকে আমি একটু ডাক্তার করতে চাই, আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং করতে চাই, কিন্তু সবার আগে দেখে নিতে হবে। আগের দিন বলেছি যে আপনার বাচ্চাটা কি চায় সেটা আগে দেখুন। এই যে এইমাত্র যে ভদ্রমহিলা ফোন করলেন, দশমী তিথি, কোথাও না কোথাও তার চার্টের ঠিকঠাক অ্যানালাইসিস হয়নি, তাই তিনি আমাকে ফোন করে দশমী তিথির ব্যক্তিকে নিয়ে আমার সামনে বসে রয়েছেন। কিন্তু এই মেয়েটিকে যদি সেইভাবে গাইড করা হতো, এ দেশ ও দশের মুখ উজ্জ্বল করতে পারত। তার ক্রাইটেরিয়া, তার পেরিফেরি আলাদা, সেটা ছোট বয়স থেকে করতে হয়। আর যারা ভুলভাল ওই মাঙ্গলিক কালসর্প এইসব ভুংচুং আলোচনার জন্য আমার কাছে আসতে চান, তারা দয়া করে আমার কাছে এসে আমার সময়টা নষ্ট করবেন না। তার কারণ আমি হয়তো জ্ঞানের সাগর হতে পারিনি, কিন্তু আমি জ্যোতিষটা যতটুকু শিখেছি আপনাদের আশীর্বাদে একটু ভালোভাবে শিখি, আর এটাকে নিয়ে একটু কানেক্ট করতে চাই। এই ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আমি একটু বসতে চাই, যাতে আপনার ছেলের কি কম্বিনেশন আছে আপনার ছকে, সেটা ওইখানেই হবে। সেই সেমিনারে আলোচনা হবে আপনার ছেলেমেয়েরা কি চায়, তাদের সাথে আমি ফেস টু ফেস কথা বলবো অন স্টেজ, এবং সেটা হবে একটা ভালো ডায়াগনস্টিক একটা সেন্টারের মতো। কি বললাম বলছেন, একটা অ্যানালিটিক্যাল একটা প্রোগ্রাম। এখানে আপনারা আসবেন, কিন্তু তার জন্য আসার জন্য কিভাবে সিটকে আপনারা রিজার্ভ করবেন, আমার ইভেন্ট ম্যানেজমেন্টের যারা লোক আছেন তারা দেখবে, এবং আপনারা তাদের সাথে কথা বলবেন। আপনার হেল্পলাইন নাম্বারে 1 তারিখ থেকে শুরু হবে। আমরা মার্চের 1 তারিখ থেকে হেল্পলাইন নম্বরটা অন হবে, সেটা তার আগে ডিসক্লোজ কারণ আমি মাত্র 3 মাসের জন্য সেই সিট মানে যারা বুকিং করতে পারবেন। নাম্বার 2, এবার আমি হাতি। আজকে একটা আলোচনার বিষয় ছিল হাতি। ভেবেছিলাম যে আজকে, আগের দিনও বলেছিলাম যে হাতি নিয়ে আলোচনা করবো, একাদশী তিথি নিয়ে আলোচনা করবো। কেন শুভ? আজকে হাতিকে আমরা বাড়িতে প্রত্যেকেই গণেশজির ছবি লাগাই। এই নিউ ইয়ার যে আপনারা আসলেন, একটা রেজলিউশন করলেন যে আপনারা গণেশজিকে আরো বেশি আরাধনা করবেন, গণেশজি যেন আরো বেশি টাকা পয়সা দিতে পারে। কিন্তু গণেশজি ইকুইভ্যালেন্ট টু টাকা পয়সা হয়ে গেছে। আবার শুধু তাই না, দেখো শিবকে গজান তাকা বলা হয়, অর্থাৎ শিবজি তিনি গণেশের মাথা শিরোচ্ছেদ যখন করলেন, তিনি তখন আরেকটি হাতির, পুরাণে কখনো কখনো বলা হয়, কোনো মানে আঞ্চলিক পুরাণে বলা হয়েছে যে ঐরাবতের সুরকে তিনি মস্তককে তিনি শিরোচ্ছেদ করে সেই ঐরাবতের মস্তককে তিনি গণেশজির মাথায় বসিয়েছিলেন। তো তাতে কি হয়, এই জন্য দেখবেন নর্থ ইস্ট মানে আমাদের এই দিকের উড়িষ্যা, নর্থ ইস্ট বা আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এখানের গণেশজির রং সাধারণত সাদা দেওয়া হয়। একাদশী তিথির সাথে গণেশজির কি কানেকশন? এই একাদশী তিথি আজকেও মনে হয় সময় শেষ হয়ে গেল। আসলে আলোচনাগুলো এমন কিছু থাকে যে সময়টা মনে হয় হুড়ুর করে শেষ হয়ে যায়। তো আমি বলবো জ্যোতিষকে জানুন, জ্যোতিষকে চিনুন। কাল সকাল 12টা 5 আমি আবারও আসবো। কাল একাদশী তিথিকে এবং হাতিকে নিয়ে নেক্সট এপিসোডটা কালকে সত্যি সত্যি শেষ করব। কাল রাতে 11:35 আমি প্রোগ্রাম করব, কথা দিয়ে গেলাম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর জ্যোতিষকে নিজের জীবনের সাথে কানেক্ট করুন। জ্যোতিষ আপনার বন্ধু, এ আপনার শত্রু নয়, এ আপনার সহযোগিতা করবে। অন্তত ভয় পাওয়ার কোনো জায়গা ভয় পাবেন না। এটা একটা সুন্দর সাবজেক্ট, মিষ্টি সাবজেক্ট। যারা ভয় দেখান তাদের সঙ্গে কি ব্যবহার করবেন সেটা আপনারা জানেন। আগামীকাল আপনাদের সঙ্গে আবার এই বিষয়ে আলোচনা হবে। নমস্কার।
দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।